আসসালামু আলাইকুম। আজ 23শে জুন মঙ্গলবার রাত 9টা। হাজারিকা প্রতিদিন ইউটিউব চ্যানেল থেকে আমি জয়নাল হাজারি বলছি। আজকের এই দিনে 1949 সালে অসাম্প্রদায়িক আওয়ামী লীগের জন্ম হয়েছিল। যেই আওয়ামী লীগ অনেক চড়াই উতরাই পার হয়ে, অনেক অত্যাচার নির্যাতন সয়ে 6 দফার আন্দোলন, 11 দফার আন্দোলন, 69-এর গণ আন্দোলন, 70-এর নির্বাচন, অনেক চড়াই উতরাই পার হয়ে দেশের স্বাধীনতা এনেছিলেন। সেজন্যই আওয়ামী লীগের ইতিহাস একটি গৌরবের ইতিহাস। আর এই স্বাধীনতা যেটি গৌরবের ইতিহাস সৃষ্টি করেছে, তার মহানায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেজন্য আজকের এই দিনে বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এখন আমি এই আওয়ামী লীগের সঙ্গে আমার সম্পৃক্ততা একটু বলতে হবে, কেননা এই 49-এর জন্ম নেওয়া আওয়ামী লীগের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম 30 বছর। সেটার খানিকটা ইতিহাস ফেনীবাসী অনেকেই জানেন, যারা জানেন না তাদের একটু জেনে রাখা প্রয়োজন। 1979 সালে আমাকে ফেনী জেলা আওয়ামী লীগ প্রথম জেলা আওয়ামী লীগের যুব সম্পাদক নির্বাচিত করে। এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল কানন সিনেমায়। আমি তখন কারাগারে ছিলাম। তারপরে আমি বেরিয়ে 1980 সালে আব্দুর রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সাধারণ সম্পাদক নির্বাচিত হই। এ সময়ে আমি সেই থেকে 2010 সাল পর্যন্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। তাহলে 30 বছরের এই লম্বা ইতিহাস, 30 বছরে অনেক কারাবরণ করে, অনেক কষ্ট করে, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে ফেনীর আওয়ামী লীগকে আমি প্রতিষ্ঠা করেছিলাম, এবং এমন ভাবে প্রতিষ্ঠা করেছিলাম যে আমি নিজেই বিরোধী দলে থাকা অবস্থায়ও তিনবার এমপি নির্বাচিত হয়েছিলাম। আরো একটু বলা দরকার, কুচক্রীরা 2004 এবং 2005 সালে ব্যাপকভাবে পত্র পত্রিকায় প্রচার করেছিল আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সেটা যে কত ভাওতাবাজি ছিল এটা বুঝাতে গেলে অনেক সময়ের দরকার। শুধু বলবো সেটা যে মিথ্যা ছিল তার প্রমাণ গত 4-5 মাস আগে নেত্রী গণভবনে কয়েকজন মন্ত্রী, নানক আজম, এমনকি আমাদের বিপ্লব বড়ুয়ার সামনে স্পষ্ট করে বলেছিলেন যে আপনাকে কেউ আওয়ামী লীগ থেকে কোনোদিন বহিষ্কার করে নাই, আমি তো করিই নাই, সুতরাং আপনি নিজে নিজে আপনাকে বহিষ্কার মনে করেন কেন। অবশ্য কথাটাই বলেছিলেন। এই জন্যে আমি তাকে বলেছিলাম আমি আওয়ামী লীগের পরিচয়ে মৃত্যুবরণ করতে চাই, কারণ আওয়ামী লীগের সাথে আমার রক্তের ইতিহাস জড়িত, যেহেতু আমি 30 বছর। এরপরে আজকে দুঃখ লাগে, যেহেতু এই 30 বছরের ইতিহাসে আওয়ামী লীগের কোনো ব্যক্তি আওয়ামী লীগের ব্যক্তিকে খুন করে নাই, তাদেরকে মারধর করে নাই, নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা হয় নাই, গ্রুপিং হয় নাই এই 30 বছরে। কিন্তু আমার পরবর্তী সময়ে যারা যেভাবেই হোক বৈধ অবৈধ নেতৃত্বে গেছে, সংগঠনের দায়িত্বে গেছে, তাদের আমলে অসংখ্য আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগের নেতাদের দ্বারা নির্যাতিত নয়, শুধু মৃত্যুবরণ করেছে। একরাম আওয়ামী লীগের নেতা ছিল,
উপজেলা চেয়ারম্যান ছিল, আওয়ামী লীগের সভাপতি ছিল, আর তার মৃত্যুর জন্য যাদের ফাঁসি হয়েছে জাহাঙ্গীর আদিল সহ সবাই সবাই একজন ছাড়া সবাই আওয়ামী লীগের বিভিন্ন পদে অধিষ্ঠিত। তাহলে কি প্রমাণ হলো? আওয়ামী লীগই আওয়ামী লীগকে হত্যা করেছে, আমাদের জানালকে হত্যা করেছে, আমাদের ধর্মপুরে হত্যা করেছে, বহু এরকম নিজেরা নিজেদেরকে হত্যা করেছে। আমার এত কষ্ট করে গড়া এই সংগঠনের এই অবস্থা দেখে আমি না হলে বোধহয় অন্য কেউ হলে আত্মহত্যা করত, কারণ এটা আমার হাতে সৃষ্টি, আমার গড়া দল, আর সেই দলে আজকে নিজেরা নিজেদেরকে হত্যা করছে। তো যাই হোক, আজকের এই দিনে সেই কথাই মনে পড়ে। 23শে জুন এই দলটির জন্মদিনের জন্য নেতারা সেদিন সেই 1757 সালে সিরাজউদ্দৌলার পতন হয়েছিল, এই দিনে বাংলার স্বাধীনতা অস্তমিত হয়েছিল, স্বাধীনতার সূর্য। সেটার স্মরণেই আবার এই দলের নাম দেয়া হলো এবং আমরা স্বাধীনতার সূর্যটাকে আওয়ামী লীগের মাধ্যমে আবার উদয় করতে পেরেছি। এখন ফেনীতে কাল থেকে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত সবকিছু খোলা থাকবে। সবকিছু খোলা থাকুক বা না থাকুক, মাইকে ঘোষণা হচ্ছিল, একজন জনপ্রতিনিধি সহ সব সমন্বয় করে এই সিদ্ধান্ত হয়েছে। আমরা দেখেছি রিলিফ থেকে শুরু করে এই করোনা কালে জনপ্রতিনিধিকে সরকার কিছুর সঙ্গে যুক্ত করে নাই, এটা নিয়ে পত্রপত্রিকায় লেখালেখিও হয়েছে। অথচ এখানে জনপ্রতিনিধির নাম বলে আবার বলা হচ্ছে যে সমন্বয় করে, তার মানে হয়তো প্রশাসনের সঙ্গে সমন্বয় করার কোনো সুযোগ নাই। হচ্ছে অনিয়ম, দেখছি কি করব, বসে বসে দেখা ছাড়া তো আর কিছু করার নাই। তবে আমার যেটা সাধারণভাবে করণীয়, আমি এটা আজকে মেসেজ দিয়ে নেত্রীকে জানিয়েছি। উপদেষ্টা হিসাবে এটা আমার কিছুটা কর্তব্য, যদিও সবকিছু জানি না, তবে এটা আমি জানিয়েছি। এবার যদি তার পক্ষ থেকে কোনো ভিন্ন নির্দেশ আসে তো আসলো। তবে আমি ফেনীর যারা সচেতন নাগরিক, ফেনীর যারা নিজের জানকে ভালোবাসেন, ফেনীতে যারা বিচক্ষণতার পরিচয় দেন, ফেনীর সকল মানুষকে আমি বলবো, কারা কি সিদ্ধান্ত দিল সেটা নয়, আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করে সেই পন্থাই অবলম্বন করব। আপনি কি বাইরে যাবেন কি যাবেন না, এটা আপনি সিদ্ধান্ত নেন। যেহেতু অন্য কেউ সিদ্ধান্ত দিলে সেটা মানবেন আর নিজের জানটা হারাবেন, এটা তো হতে পারে না। আমি কোনো মন্তব্য, আমি কোনো সিদ্ধান্ত দিচ্ছি না। আমি সকলকে শুধু নিজের বিবেককে জিজ্ঞেস করতে বলছি, এবং নিজের বিবেক মোতাবেকই, আমার কথা নয়, প্রশাসনের কথা নয়, কোনো জনপ্রতিনিধির কথায় নয়, নিজের বিবেককে সারা পৃথিবীর অবস্থা, দেশের অবস্থা বিবেচনা করে দেখুন, এবং তাতে এই দেশের মানুষকে কেবল অচেতন ভাবার সুযোগ নাই। সেজন্য আমি মনে করি এই ঘটনা ফেনীতে একটা সর্বনাশ ডেকে আনবে। সুতরাং চিন্তা করে দেখুন, আমি দেওয়ার যেহেতু মানুষরা অসংখ্য বেকার হয়েছে, কর্মহীন হয়ে পড়েছে, ফলে মানুষও অতিষ্ঠ হয়ে গেছে, এটাও আমি মানি, কিন্তু কষ্ট তো করতেই হবে। জাতির স্বার্থে, নিজের স্বার্থে, পরিবারের স্বার্থে কষ্ট তো করতেই হবে। দরকার নাই আমি আর কিছু বলছি না, আমি শুধু বলছি নিজেকে জিজ্ঞেস করুন এবং নিজের মতামত অনুযায়ী চলুন। এখন কিছুটা সুখবরের মতো, ফেনীতে আমাদের আকরামুজ্জামান সভাপতি, ফেনী জেলা আওয়ামী লীগ, আমাদের ইমাম সাহেব বড় জামে মসজিদ, আমাদের সিভিল সার্জন সাহেব, তিনজনের অবস্থাই এখন পর্যন্ত স্থিতিশীল। তার মানে সব অক্সিজেন দিয়ে শোয়ানো আছে। এটার একটা গুরুত্ব হচ্ছে এই, অক্সিজেন দেয়া অবস্থায় যদি 14 দিন কাটানো যায়,
তাহলে বুঝতে হবে করোনারা মরে গেছে, এদের আয়ুষ্কাল 14 দিন। আর যদি 14 দিন কাটানো যায় তাহলে আবার টেস্ট করলে নেগেটিভ আসারই সম্ভাবনা। আমার তো মনে হয় ইনাদের সপ্তাহখানিক বা আরো 2-1 দিন বেশি হতে পারে চলে গেছে। দোয়া করুন সবাই আল্লাহর কাছে যেন 14টা দিন তারা এখন যেমনি আছে এমনি যদি চলে যায় তাহলে তারা বেঁচে যাবে। আমরা তাদের মৃত্যু কামনা করতে পারি না, আমরা তাদেরকে আবার ফিরে পেতে চাই আমাদের মাঝে। সেজন্যে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি এদেরকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিন। এবার আমি বলছি, এগুলো আমার এডিটোরিয়ালের অংশ। যেদিন নাসিম আইসিইউর উদ্বোধন করলেন সেদিনই একজন জনপ্রতিনিধি বলেছিলেন 1 সপ্তাহের মধ্যে নমুনা টেস্ট করার ল্যাব প্রতিষ্ঠিত হবে ফেনীতে। এখন কোথায়? এটা হচ্ছে না কেন? এটা আমার কথা নয়, সাংবাদিক কিছু কিছু বন্ধুরা উপস্থিত ছিলেন, আরো কিছু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন, তারাই নিজেদেরকে স্মরণ করবার চেষ্টা করেন যে কে বলেছিল এই কথাটা, যে 1 সপ্তাহের মধ্যে নমুনা পরীক্ষার ল্যাব ফেনীতে প্রতিষ্ঠা করব। আজকে সেই ল্যাব কোথায়? কেন আমি বুঝতেছি না। অন্য কত বিষয় আছে, আজকে এই মরণঘাতী করোনার কালে কেন এই সমস্ত বারবার আমরা প্রতারিত হচ্ছি, বারবার আমাদেরকে আশ্বাস দেয়া হচ্ছে, অথচ পরবর্তীকালে দেখা যায় কোনো কিছু নাই। তো এখন আমি বোধহয় এবার খবরের দিকেই চলে যেতে হবে, যেহেতু খবর আজকে একটু বেশি আছে। ফেনীতে মন গড়া বিদ্যুৎ বিলে অতিষ্ঠ গ্রাহকরা। আমি এ নিয়ে 2-3 বার কথা বলেছি। আজকেও আমাদের জসিমউদ্দিন পাঠিয়েছে আরেকটু বিস্তারিত লিখে। আনিসুর রহমান ফেনী শহরের একটি বেসরকারি স্কুল শিক্ষকতা করে কোন রকমের সংসার চালান। ফেনী শহরের পুলিশ কোয়ার্টারস্থ একটি বাড়ি 6 তলায় ছোট একটি বাসা ভাড়া করে থাকেন তিনি। মার্চ মাসে করোনায় স্কুল বন্ধ থাকায় তিনি সপরিবারে গ্রামের বাড়িতে চলে যান। সেই থেকে ভাড়া বাসাটি খালি পড়ে আছে। জুন মাসের শুরুতে বাসায় এসে দেখেন 3 মাসে তার বিদ্যুৎ বিল এসেছে 5,000 টাকা। আনিস জানায় তিনি জানুয়ারিতে 153 ও ফেব্রুয়ারিতে 253 টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন। সব মাসেই তার বিদ্যুৎ বিল 300 টাকার মধ্যে থাকে। সে অনুযায়ী মার্চ, এপ্রিল ও মে মাসে তার বিদ্যুৎ বিল আসার কথা 7 থেকে 800 টাকা। পরে মিটার দেখে তিনি জানতে পারেন 1172 ইউনিট বিদ্যুৎ বিল অতিরিক্ত লিখে বিদ্যুৎ বিভাগ এই বিলটি তাকে ধরিয়ে দিয়েছেন। পরে তিনি বিদ্যুৎ অফিসে অভিযোগ করলে আগামী মাস থেকে অতিরিক্ত ইউনিট সমন্বয় করে দেবেন বলে জানানো হয়েছে। আচ্ছা, এবার কীট সংকটে 5 দিন ধরে ফেনীতে নমুনা সংগ্রহ বন্ধ। এটা সম্ভবত কালকেও আমি বলেছি। আমাদের জন্য যে ভয়াবহ পরিস্থিতিটা আসছে সেটার মধ্যে এটাও একটা কারণ। নমুনা যখন সংগৃহীত হচ্ছে না তখন করোনা আক্রান্তরা অআক্রান্তরা সবাই সবখানে মেলামেশা করছেন। যেহেতু কারোটা তো শনাক্ত হচ্ছে না, তাহলে শনাক্ত না হলে তারা তো সকলের সঙ্গে একইভাবে চলছে। এটাও এই যে এখন খুলে দিল 8টা থেকে 4টা, আবার কিটের কোনো কিট নাই, পরীক্ষা হচ্ছে না কোনো ল্যাবে। এটা সব কিছু মিলিয়ে একটা আযাব গজব আসছে বলে আমি মনে করি আমাদের ফেনীর জন্য। ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের 38 জন করোনা পজিটিভ রোগী সহ 107 জন ভর্তি। বেহাল হচ্ছে চিকিৎসা সেবা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার বিকেল পর্যন্ত ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে 38 জন পজিটিভ রোগী সহ 107 জন ভর্তি রয়েছে। ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আবুল খায়ের মিয়াজি বিষয়টি নিশ্চিত করেছেন। রোগীদের চাপও বেড়ে যাওয়ায় অনেকটা ভেঙে পড়ছে চিকিৎসা সেবা। অভিযোগ করেছে রোগী ও তাদের স্বজনরা। হাসপাতাল সূত্রে জানায়, করোনা রোগীদের চিকিৎসায় ফেনীর 250 শয্যার জেনারেল হাসপাতালে নতুন ভবনে 30 শয্যার আলাদা আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়।
গত ৩ মাসে ফেনী হাসপাতালে করোনা সন্দেহভাজন ১,০৭০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৮৫০টির ফলাফল পেয়েছি, যার মধ্যে ১৮২টি পজিটিভ ছিল। বাকি ২২০টি নমুনা ফল এখনো অপেক্ষাধীন রয়েছে। শনাক্ত উপসর্গ গত ৩ মাসে কয়েকশো রোগী আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ ফেনীর সিভিল সার্জন ডাক্তার সাজ্জাদ হোসেনও চিকিৎসা নিয়েছে। আক্রান্তদের মধ্যে সিভিল সার্জন ডাক্তার সাজ্জাদ হোসেন ১৩ জন রোগীতে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এছাড়া করোনার উপসর্গ ও আক্রান্ত অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। ফেনীর ৪ গণমাধ্যম কর্মী করোনায় আক্রান্ত, দোয়া কামনা করছেন। আলমগীর হোসেনের খবর এটা। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ জন গণমাধ্যম কর্মী। গত ২০ দিনে বিভিন্ন সময় তারা আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। সুস্থতার জন্য তারা ফেনী সহ দেশবাসীর দোয়া কামনা করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৩০শে মে নমুনা সংগ্রহ করা হলে এই দিনে নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ থেকে প্রেরিত প্রতিবেদনে দৈনিক আমাদের, নতুন সময় প্রতিনিধি ও সাপ্তাহিক ফেনী বার্তার ব্যবস্থাপনা সম্পাদক এমরান পাটোয়ারির করোনা পজিটিভ আসে। তিনি শহীদুল্লাহ কায়সার সড়কের বাসায় আইসোলেশনে রয়েছেন, এখন মোটামুটি সুস্থ আছেন। তার দ্বিতীয় স্যাম্পলও নেওয়া হয়েছে, এখনো ফলাফল আসেনি। তিনি সম্পূর্ণ সুস্থতার জন্য ফেনীসহ দেশবাসীর দোয়া কামনা করেছেন। ৪ জুন নতুন দিন দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি জহুরুল হক মিলন। ৪ জুন নমুনা দেন দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি জহিরুল হক মিলন। ৮ জুন তার পজিটিভ আসে। তিনি এখন সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের গ্রামের বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তার দ্বিতীয় স্যাম্পলও নেওয়া হয়েছে, এখনো ফলাফল আসেনি। তবে সে এখন অনেকটা সুস্থ বলে জানিয়েছে। তার শারীরিক অবস্থা এখন তার মনে হচ্ছে সম্পূর্ণ স্বাভাবিক। সম্পূর্ণ সুস্থ হয়ে সবার মাঝে ফিরতে তিনি ফেনী সহ দেশবাসীর দোয়া কামনা করেছেন। এবার সোনাগাজীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ জন গ্রেপ্তার। আরিফ হোসেন জয়ের খবর। সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের ডাকাতির প্রস্তুতিকালে সোমবার রাতে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানায়, গভীর রাতে একদল সংঘবদ্ধ সশস্ত্র যুবক ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এই সময় শাহাদাত হোসেন প্রকাশ, শাহজাহান সাজু ও সাখাওয়াত হোসেন রিঙ্কু নামের ২ জনকে গ্রেপ্তার করা হয়। শাহজাহান ডাকাতি, খুন, অস্ত্র সহ ৫ মামলার আসামি ও রিঙ্কু ডাকাতি ও অস্ত্রসহ ২ মামলার আসামি। পুলিশের অভিযান টের পেয়ে অপর সহযোগীরা পালিয়ে যায়। তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও ছোড়াসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। সাজু ২৭ সমপুর এলাকার মৃত মাইনুদ্দিন চুট্টু মিয়ার ছেলে ও রিঙ্কু সবই একই এলাকার আব্দুল সালামের ছেলে। এই খবরটির শুরুতেই আপনারা, এটা বিতর্কিত খবরটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এটা মঙ্গলকান্দি ইউনিয়নের একটি খবর। মঙ্গলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ইতিমধ্যেই অনেককে এভাবে ফাঁসিয়েছে, ইতিমধ্যে অনেককে যথেষ্ট হয়রানি করেছে, মারধর করেছে, এমনকি অনেকের বাড়িঘরে পর্যন্ত হামলা করে ভাঙচুর করে ক্ষতি করেছে। এটাকেও একজন আরিফ হোসেন জয় এটা পাঠিয়েছে, ঠিক আছে, কিন্তু আরিফ হোসেন জয়দেরকে যে কোনো খবর যাচাই বাছাই করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু এই খবরটি আমার মনে হয় পুরোপুরি দায়িত্ব পালন করা হয় নাই। ওই একই ব্যক্তির, অর্থাৎ চেয়ারম্যানের একই ব্যক্তির চক্রান্তের ফসল বলে আমরা অন্য তরফ থেকে জানতে পেরেছি। তবে যা হোক, এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না, শুধু বলবো যে যেই খবরটা আমি পড়েছি এটি একটি বিতর্কিত খবর। ফেসবুকে ফেক আইডি থেকে অপপ্রচার, দায়ী করলেন প্রাক্তন স্বামীর বিরুদ্ধে জয় আরিফ। সোনাগাজী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে পাণ্ডববাড়ির আবুল বশরের কন্যা জান্নাতুল নাইম স্মৃতি ফেনী সদর উপজেলার দলিয়া ইউনিয়নের বালিয়া চৌহানের
আব্দুর রশিদ দফাদার বাড়ির মৃত নুরুল ইসলামের ছোট ছেলে মীর হোসেন পারভেজের সাথে 15 জুলাই 2016 সালের 15 জুলাই শরিয়াহ মোতাবেক বিয়ে হয় এবং 2018 সালে বিবাহ বিচ্ছেদ ঘটে। তাই গতকাল দুইটা ফেসবুক পেজ থেকে সংবাদ সম্মেলন করে স্মৃতি তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন। অভিযোগগুলোর মধ্যে উল্লেখ আছে: 1. পারভেজ পূর্ব চট্টগ্রামে আরো একটি বিয়ে করে সেখানে তার 8 বছরের একটি সন্তান রয়েছে, যদিও স্মৃতি এ ব্যাপারে কোনো প্রমাণ দেখাতে পারে নাই। পারভেজ আফ্রিকায়ও আরো একটি বিয়ে করেন, যদিও স্মৃতি এ ব্যাপারেও কোনো প্রমাণ দেখাতে পারেন না। স্মৃতি আরো অভিযোগ করেন, পারভেজ তার কাছে যৌতুক হিসেবে 8 লক্ষ টাকা দাবি করেন এবং তার বাবার 1 কোটি টাকার সম্পত্তি লিখে দিতে বলেন। এ ব্যাপারেও স্মৃতি কোনো প্রমাণ দিতে পারেন নাই। অনেকগুলো ফেক আইডি থেকে স্মৃতি এবং স্মৃতির পরিবারের নামে মিথ্যা অপপ্রচার হচ্ছে। তার অভিযোগ পারভেজের উপর, যদিও এর কোনো সঠিক প্রমাণ দেখতে পারেন নাই। যে সাংবাদিক কোনো প্রমাণই পাচ্ছেন না, কোনো প্রমাণই সে উপস্থাপন করতে পারল না, তাইলে এই ধরনের সাংবাদিক সম্মেলনের খবর প্রকাশ করার কি দরকার? সোনাগাজীর মতিগঞ্জে মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মতিগঞ্জ ইউনিয়নের জিতপুরের মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ 93 ক্যান্সারে আক্রান্ত হয়ে গতকাল বিকেলে ইন্তেকাল করেছেন। সন্ধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সোনাগাজী সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার, ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাসির উদ্দিন প্রমুখ। মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ মতিগঞ্জ ইউনিয়নের জিতপুর গ্রামের ফরাইজি বাড়ির মৃত আব্দুল মালেকের বড় ছেলে। তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। যা হোক, একজন মুক্তিযোদ্ধাকে অনাহুত করোনা বলে হয়রানি করা হয় নাই, এটাই খুশির খবর। তবে আমি দেখছি এই ইউনিয়নের চেয়ারম্যান বাবু মোটামুটি এই করোনা রোগী হলেও তাদের ব্যাপারে সে যথেষ্ট সচেতন এবং সে করোনা রোগীদেরকে এবং করোনা যারা মারা যাচ্ছেন তাদেরকে যথেষ্ট সহযোগিতা দিচ্ছেন। ফেনীর মহিপাল কাঁচা বাজারে মাংসের বিপরীতে চামড়া বিক্রির দায়ে কসাইয়ের দণ্ড। বারেক মজুমদার। ফেনীর, এটা বারেক মজুমদার এলাকা নয়, বারবার বলার পরেও দেখি এক এলাকা ছেড়ে আরেক এলাকার খবর পাঠাচ্ছে। ফেনীর মহিপাল কাঁচা বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। সোমবার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তসলিমা নাসরিন অভিযান পরিচালনা করে বিভিন্ন অভিযোগে ব্যবসায়ীদের অর্থদণ্ড প্রদান করেন। আমি বারিকের উদ্দেশ্যে বলছি, এটা ফেনী পৌরসভা অঞ্চলের। ফেনী পৌরসভার দায়িত্বে আছে জসিমউদ্দিন। ফেনীর জামাল ব্রেডের 400 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার আলমগীর হোসেন। ফেনী সদরের শহীদুল্লাহ কায়সার সড়কে অবস্থিত জামাল ব্রেড বেকারিকে বিস্কুটের প্যাকেটের মোড়কে পরিমাণ না থাকায় একজন ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে আজকে শুনানি করে জামাল ব্রেডকে 4000 টাকা জরিমানা আরোপ ও আদায় করে ভোক্তা অধিকার ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমা। মটবি ইউনিয়নের দুলহাজি বাড়ির রবিউল হক ও নুরনবীর ঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পিএস বেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বারেক মজুমদার নাকি এটাও না, এটা আলমগীর। ফুলগাজীতে ডাকাতি মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার। ফুলগাজীতে মাদক ও ডাকাতি সহ 6টি মামলার আসামিকে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেছে ফুলগাজী থানা পুলিশ। গতকাল 22 জুন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী থানার এসআই মোহাম্মদ জসিমউদ্দিন দক্ষিণ আনন্দপুর কালীঘাট বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় 10 পিস ইয়াবা ট্যাবলেট সহ দক্ষিণ আনন্দপুর গ্রামের একরামুল হক পাটোয়ারির ছেলে মাদক ব্যবসায়ী নাজমুল হক রবিন কে গ্রেপ্তার করে ফুলগাজী থানা পুলিশ। ছাগলনাইয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। রেড জোন ছাগলনাইয়া পৌরসভার 14 দিনের ঘোষিত লকডাউন আজ 12তম দিন। চলমান লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। করোনা ভাইরাসকালীন সরকারি আদেশ অমান্য করে দোকানপাট খোলার অপরাধে 5 জনকে 700 টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত। রাতের আঁধারে চলে গেলেন দুর্নীতিবাজ শিক্ষা অফিসার।
ফেনীর বারেক মজুমদার। ফেনীর পরশুরাম উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান মঙ্গলবার গভীর রাতে পরিবার পরিজন নিয়ে পরশুরাম ছেড়ে চলে গেছেন। সোমবার রাত ৩টার দিকে স্থানীয় একজনের সহযোগিতায় একটি ট্রাক ভাড়া করে পরিবারের সদস্যদের নিয়ে মঙ্গলবার ভোরে ফজরের অভিযানের পরপরই তিনি পরশুরাম ছেড়ে চলে গেছেন। উপজেলা পরিষদের সরকারি কোয়ার্টার যমুনায় তিনি সপরিবারে নিয়ে ৭ বছর ধরে বসবাস করতেন। তার পাশের কোয়ার্টারে বসবাসকারী জসিম মাস্টার জানান, তিনি ফজরের আজানের পরপরই মালামাল নিয়ে চলে যান। এ সময় তিনি কান্নাকাটি করছিলেন। তবে তিনি খুব আফসোস করছেন তাদের সময়ে তিনি কোনো শিক্ষক শুভানুধ্যায়কে পাশে পায়নি। অপরদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার থেকে জানা গেছে, সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ৩ দিনের ছুটি নিয়ে গেছেন। গত ২১শে জুন তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে বদলির জন্য আবেদন করেছেন। পরশুরামে এসিল্যান্ডের নেতৃত্বে কেন চলে গেলেন চুরি করে, এরকম এই কথাটা তো উল্লেখ থাকা দরকার ছিল এই খবরে। এবার ৩০ লাখ টাকা মূল্যের সেই খাস জমি উদ্ধার, যেটা আমরা গতকাল যেটা খবরে বলেছিলাম। পরশুরাম উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নের মুন্সিরকিল গ্রামের ১৩৮ দাগের ২২ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে পরশুরাম উপজেলা সহকারী কমিশনার ভূমি। সোমবার বিকেলে এসিলেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে খাস জমি দখল মুক্ত করে অবৈধ স্থাপনা সরিয়ে দেন। সোমবার বিকেলে উপজেলা এসিলেন ঘটনাস্থলে উপস্থিত হবার খবর পেয়ে শুনে শত শত গ্রামবাসী উপস্থিত হয়ে নূরবক্স ও জসীমউদ্দিনের দেয়া ইট সহ সকল স্থাপনা ১০ মিনিটে গুঁড়িয়ে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার নু এবং মারমা মং, উপজেলা সার্ভেয়ার কবির আহমদ সহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। আমি আজকে পরিশেষে শুধু একটা বিষয়ে আলোকপাত করতে চাই। প্রতিদিনই আমাদের কাছে বিদ্যুৎ বিলের এই অত্যাচারটা দিন দিন বেড়ে যাচ্ছে। দিন দিন মানুষের মধ্যে হতাশা এবং ক্ষোভ প্রকাশ পাচ্ছে। এই ক্ষোভ যে কোনো এক সময় ধ্বংসাত্মক রূপ নিতে পারে। এই করোনা কালে কিভাবে এটাকে সবাইকে, যেখানেই বাড়তি বিল করা হচ্ছে, সে লোক যখনই বিদ্যুৎ অফিসে যাচ্ছে তারা বলছে যে এটা করোনা গেলে সমন্বয় করা হবে। আজকে এই বিশ্ব সংস্থার প্রধান বলেছেন করোনা কয়েক দশক ধরে থাকতে পারে। কয়েক দশক অর্থ বুঝেন তো, প্রতি ১০ বছরে ১ দশক, তাইলে ৩০ বছরও থাকতে পারে। হয়তোবা ৩০ বছর পর্যন্ত এরকম ভাবে থাকবে না, অথবা অথবা আমাদের যেমন যক্ষা আছে দীর্ঘ ১০০ বছরের উপরে, এরকম আরো অনেক রোগ আছে, কিন্তু সেগুলো মরণঘাতী নয়। আর সবথেকে বড় জিনিস হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা বলবেন সেটাই যে সত্য হবে সেটা কোনো কথা নয়, বরং বিশ্ব সংস্থার সঙ্গে ঝগড়া করে আমেরিকার প্রেসিডেন্ট তাদের সঙ্গে সম্পর্কই ছেদ করেছিলেন, পরে বোধহয় আবার মিটমাট হয়েছে। তো যাই হোক, আমি আমার পক্ষ থেকে এবং হাজারিকা প্রতিদিনের পক্ষ থেকে এইটুকুন বলবো যে আপনারা করোনা গেলে সমন্বয় করবেন, এই কথাতে মানুষ আশ্বস্ত নয়। করোনা থাকাকালেই যখন আপনারা বিল করতে পারেন, তাহলে করোনা থাকাকালেই এটা সেটেল করতে সমস্যা কি? মোট কথা, আমি আবারও ভবিষ্যৎবাণী করতে চাই যে বোধহয় এই বিষয়টা বাংলাদেশের সর্বপ্রথম একটি বড় ধরনের দাঙ্গা হাঙ্গামা, বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। সেই জন্য যেহেতু আমি কথা বলেছি চেয়ারম্যান সাহেবের সঙ্গে আরবির, এবং প্রতিদিন তারপরও শুধুই খবর পাচ্ছি যে এরকম বিদ্যুৎ বিল অতিরিক্ত, আমার পক্ষে তো এটা দেওয়া সম্ভব হচ্ছে না। সেই জন্য আমি বলেছি বিদ্যুৎ বিভাগকে, বিদ্যুতের লাইন যার আছে, বিদ্যুতের বিল যখন যতই হোক লাইন কাটার কোনো চেষ্টা করবেন না। লাইন কাটার চেষ্টা করলেই সমস্যার সৃষ্টি হবে। আমার অনুরোধ যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এই বিষয়ে মনোযোগ দিন। আর এখানেই আজকে আমার খবর পড়ার অনুষ্ঠান শেষ। খুদা হাফেজ।